तुम कौन है? इस औरत को खून काहे किया? আমি যেই হই না কেন তা তোমার জানার কি দরকার? আমি খুন করেছি। তুমি আমাকে যেখানে ইচ্ছে হয় সেখানে নিয়ে যেতে পারো। তার চরিত্র নিয়ে একান্ত সন্দেহ হওয়ায় আমার ভীষণ রাগ হয়, কিন্তু সেই প্রচণ্ড রাগ কোনোভাবেই সংযত না করতে পেরে গাড়ির ভেতরে সেই ছুরি দিয়ে আমি নিজের হাতে তাকে খুন করেছি। হাই, আমি আরজে অর্ণব। আর আজ কাহনে প্রথমবার আপনারা শুনবেন দারোগা প্রিয়নাথের গোয়েন্দা গল্প। আপনারা অনেকেই হয়তো জানেন যে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে প্রিয়নাথ মুখোপাধ্যায় কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টে কাজ করতেন। তার নিজস্ব রহস্য সমাধানের অভিজ্ঞতা নিয়েই লেখা দারোগার দপ্তর। আজকের গল্পটি আমরা নিয়েছি সেই দারোগার দপ্তর থেকে। একজন পুলিশ বা ডিটেকটিভ কোনো খুনের মামলা কিভাবে সমাধান করেন, কিংবা কিভাবে অপরাধী বা অপরাধের কারণ খুঁজে বার করেন, আজকের গল্প পুরোটা শুনলে তার অনেকটা আভাস হয়তো আপনারা পাবেন। আজ গল্প পাঠে রয়েছি আমি অর্ণব, রয়েছে সুভাষ, সুদীপ্ত, কৃষ্ণময়, সোমক, উদ্ভাস, অপরূপা, অরিজিৎ এবং অস্মিতা। গল্প যদি ভালো লাগে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করবেন কাইন্ডলি। শুরু হচ্ছে রায়বাহাদুর প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কাহিনী, একটি অদ্ভুত হত্যাকাণ্ড। যেসব রোমহর্ষক হত্যাকাণ্ডের দোষী কে তা ঠিক করা যায় না, বা যেসব মামলা মোকদ্দমার হত্যাকারী পালিয়েছে বা গা ঢাকা দিয়েছে, সেই সব মোকদ্দমার তদন্তের ভার বেশিরভাগই আমার হাতে এসে পড়ত। যেসব জায়গায় চুরি, জুয়াচুরি, জাল ইত্যাদির কোনো খোঁজ পাওয়া যায় না, সেসব জায়গাতেও আমাকে প্রায় সময়ই যেতে হতো। কিন্তু আজ যে তদন্তের ভার আমার হাতে এসেছে তা একটু অন্য ধরনের। যদিও এটা একটা খুনের মোকদ্দমা, কিন্তু হত্যাকারী কে তা অজানা নয়, এবং সে পালায়নি। এমনকি হত্যা করার পরেই সে পুলিশের হাতে ধরা পড়েছে। পুলিশের তদন্তও শেষ হয়ে গেছে এবং ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে হত্যাকারীকে পাঠানো হয়েছে। ম্যাজিস্ট্রেট সাহেব ওই ব্যক্তির বিপক্ষে কয়েকজনের সাক্ষী নিয়ে প্রথমে নিজে নিশ্চিত হয়েছেন যে ওই ব্যক্তিই খুন করেছে, এবং শেষ বিচারের জন্য তাকে আদালতে পেশ করেছেন। এই হত্যা রহস্যের কথা বিশদে প্রকাশ করার আগে এই মোকদ্দমা সম্পর্কে প্রথমে যতটা জানতে পেরেছিলাম সেটাই শ্রোতাদের জানানো আমার প্রাথমিক কর্তব্য। সে বছরের মাঘ মাসের দুপুর 12টা নাগাদ গোপাল বোস লেনের ভেতরে হঠাৎই এই খুন হয়েছে, এখানে খুন হয়েছে বলে কোনো এক ব্যক্তি চিৎকার করে ওঠে। ওই গলির কাছাকাছি বড় রাস্তার ওপর একজন পুলিশ প্রহরীর পাহারা ছিল। এই গোলযোগ শোনা মাত্রই সে তাড়াতাড়ি গলির ভেতর গিয়ে পৌঁছল। সেই জায়গার আরও কয়েকজন লোক তার পেছন পেছন ছুটল। প্রহরী গলির ভেতর গিয়ে দেখল সেখানে একটা ঘোড়ার গাড়ির চারপাশে কতগুলো লোক দাঁড়িয়ে রয়েছে, আর একজন মুসলমান কোচম্যান কোচবাক্সের ওপর বসে রয়েছে। গাড়ির দরজা খোলা। গাড়ির ভেতর একটি প্রায় বছর 20 বয়সের মহিলা মৃত অবস্থায় পড়ে আছে। তার বুকের ওপর সাংঘাতিক আঘাতের চিহ্ন। প্রায় সমস্ত শরীর আর জামাকাপড় রক্তে ভেসে যাচ্ছে। গাড়ির ভেতরেও রক্ত একাকার হয়ে রয়েছে, এবং গাড়ির ভেতর থেকে রক্ত গড়িয়ে নিচে মাটিতে এসে পড়েছে, এবং মাটিও রক্তে লাল হয়ে যাচ্ছে। সেই মৃত মহিলার সামনে রক্তমাখা অবস্থায় একটা বছর 25 বয়সের যুবক বসে রয়েছে, এবং তার হাতে রয়েছে প্রায় 1 ফুট লম্বা একটা রক্তাক্ত ছুরি। অনেকে তাকে অনেক কথা জিজ্ঞেস করছে, কিন্তু সে কোনো কথার উত্তর দিচ্ছে না। প্রহরী সেখানে গিয়ে এসব ব্যাপার দেখে বেশ অবাক হলো, এবং ওই যুবকের উদ্দেশ্যে বলল,
तुम कौन है? इस औरत को खून काहे किया? যুবকের মুখে এতক্ষণ পর্যন্ত কোনো কথা ছিল না, কিন্তু প্রহরীর কথা শোনা মাত্র সে একবার প্রহরীর দিকে তাকালো এবং দুজনের মধ্যে দৃষ্টি বিনিময় হলো। সাথে সাথে প্রহরী 2 পা পিছিয়ে গেল। সেই সময় ওই যুবকের চোখের দৃষ্টি যে কীরকম ছিল তা অবশ্য আমি দেখিনি, সুতরাং সে দৃশ্যের যথাযথ বর্ণনা করতে আমি পারবো না। কিন্তু যতদূর শুনেছিলাম তাতে জানতে পেরেছিলাম যে হত্যা করবার কিছু সময় পরেই সেই যুবকের চোখ জলে ভেসে যাচ্ছিল। স্বচক্ষে অনেক হত্যাকারীকে দেখেছি আর অন্য লোকের মুখে অনেক হত্যাকারীর কথা শুনেছি, কিন্তু হত্যার পরেই হত্যাকারীর চোখে যে জল দেখতে পাওয়া যায় তা কখনো দেখিওনি এবং কখনো শুনিওনি। প্রহরীর কথা শুনে সেই যুবক বলল, আমি যেই হই না কেন তা তোমার জানার কি দরকার? আমি খুন করেছি। তুমি আমাকে যেখানে ইচ্ছে হয় সেখানে নিয়ে যেতে পারো। প্রহরী এই কথা শুনে ওই যুবককে আর কিছুই বলল না, কিন্তু সেই কোচম্যানকে তার গাড়ি আস্তে আস্তে থানার সামনে নিয়ে যেতে বলল। প্রহরীর আদেশ মতো কোচম্যান ধীরে ধীরে গাড়ি নিয়ে এগোতে লাগলো। প্রহরী সেই গাড়ির সঙ্গে চলতে লাগলো। সেই জায়গায় আরও যারা উপস্থিত ছিল তারা ওই জায়গা ছেড়ে চলে যেতে পারল না। দেখতে দেখতে সবাই থানায় গিয়ে উপস্থিত হলো। থানার বড়বাবু সেই সময় অফিসেই বসেছিলেন। খবর পাওয়া মাত্র তিনি গাড়ির কাছে এলেন এবং গাড়ির ভেতরকার রোমহর্ষক ঘটনা দেখে তিনি প্রচণ্ড বিস্মিত এবং চিন্তিত হয়ে পড়লেন। বিস্মিত হওয়ার কারণ অবশ্যই এই ভয়ানক দৃশ্য, আর চিন্তিত হওয়ার কারণ সেই যুবকের হাতে রক্তাক্ত সেই বিশাল ছুরিখানা এখনও রয়েছে। কিভাবে সেই ছুরিটা সহজে তার হাত থেকে নেবেন সেই নিয়ে তিনি চিন্তায় পড়লেন। ছুরি দেখে বড়বাবু যেরকম চিন্তায় পড়েছিলেন, দেখা গেল সেরকম চিন্তার কোনো কারণই নেই, কারণ চাওয়া মাত্র ওই যুবক কোনো আপত্তি না করে ছুরিখানা বড়বাবুকে দিয়ে দিল। ছুরিটা পাওয়ার পরেই বড়বাবু ওটা অন্য একজন কর্মচারীর হাতে দিলেন এবং সেও ওটা নিয়ে থানার ভেতর চলে গেল। যুবককে গাড়ির ভেতর থেকে নামতে বলার পর সে আবারও কোনো আপত্তি ছাড়াই গাড়ি থেকে নেমে থানার ভেতর গিয়ে পৌঁছল। থানার মধ্যে বড়বাবুর নির্দেশ মতো দুজন প্রহরী এসে ধৃত যুবককে হাতকড়ি পরিয়ে আটক করল। সেই সময় থেকেই এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু হলো। মৃতদেহ পরীক্ষার জন্য পোস্টমর্টেমে পাঠানো হলো। যে জায়গায় ঘটনাটি ঘটেছিল সেখানে তদন্তের জন্য যুবকের বিরুদ্ধে সাক্ষী গ্রহণ করা হলো এবং তাদের বয়ান নেওয়া হলো। সেই যুবককে জিজ্ঞেস করায় সে নিজের দোষ স্বীকার করে বলল, যাকে আমি খুন করেছি সে আমার স্ত্রী। তার চরিত্র নিয়ে একান্ত সন্দেহ হওয়ায় আমার ভীষণ রাগ হয়, কিন্তু সেই প্রচণ্ড রাগ কোনোভাবেই সংযত না করতে পেরে গাড়ির ভেতরে সেই ছুরি দিয়ে আমি নিজের হাতে তাকে খুন করেছি এবং উপযুক্ত শাস্তির জন্য আমি প্রস্তুত। যুবক এইসব কথা স্বীকার করল তা ঠিক, কিন্তু সে কে বা তার নাম কি কিংবা সে কোথায় থাকে তা কিছুই সে বলল না এবং তার স্ত্রীর নামও প্রকাশ করল না বা তার পরিচয়ও কোনোভাবে দিল না। এই সব বিষয় জানবার জন্য পুলিশ অনেক চেষ্টা করল, কিন্তু কোনোভাবেই সফল হতে না পেরে আসামিকে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে পাঠিয়ে দিল। সেখানে অগত্যা নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক এই নাম দিয়ে তার বিপক্ষে এই মোকদ্দমা চলতে লাগল। সেই গলির 2-1 বাসিন্দা, কোচম্যান এবং অন্যান্য কয়েকজনের বয়ান নিয়ে মামলা শুরু হলো। ম্যাজিস্ট্রেট সাহেব এই মোকদ্দমা সম্পর্কে যেসব সাক্ষ্য নিয়েছিলেন তার সারমর্ম হলো এই যে, প্রথম সাক্ষী অর্থাৎ সেই গাড়ির কোচম্যান বলেছিল, হাবড়া স্টেশনে সেই মেয়েটি কালীঘাট যাওয়ার জন্য আমার গাড়ি ভাড়া করলো আর কালীঘাটে যাওয়ার জন্য বলল। আমি যেই গাড়ি হাঁকাবো অমনি সেই সময় দেখি পেছন থেকে খুব দ্রুত পায় একটা ছেলে এসে ওই গাড়ির ভেতর উঠে পড়ল। যে গাড়ির ভেতর এমন একটা মেয়ে একা বসে আছে, সেই গাড়ির ভিতর একটা ছেলে হঠাৎ উঠে পড়লো দেখে আমি তাকে জিজ্ঞাসা করলাম, এই তুমি কে? কোথায় যাবে তুমি? তার জবাবে ওই ছেলেটা বলল, আরে ও আমার স্ত্রী,
রাগ করে চলে যাচ্ছিল। আমি জানতে পেরে ওর পেছন পেছন এখানে এলাম, আর এই গাড়িতে উঠতে দেখলাম বলে আমিও ওই গাড়িতে এসে বসলাম। আর শুনুন, আপনাকে কালীঘাট যেতে হবে না। আপনি বরং কলকাতায় এক আত্মীয় আছে আমাদের, আপনি সেইখানে নিয়ে চলুন। এই ছেলে সেই মেয়েটার সামনে এসব বলল, আর মেয়েটাও তার কোনো রকম প্রতিবাদ করলো না। তাই আমি ওই ছেলেটার কথা বিশ্বাস করলাম, আর তার কথা মতোই গাড়ি চালাতে লাগলাম। যখন আমার গাড়ি ওই গোপাল বোস লেনে গিয়ে দাঁড়ালো, সেই সময় গাড়ি যেন কেমন একটা নড়ে উঠল, এবং কীরকম একটা অস্ফুট শব্দ আমার কানে প্রবেশ করলো। আমি গাড়ি থামালাম, আর গাড়ির ভেতর লক্ষ্য করে দেখলাম মেয়েটার শরীর একেবারে রক্তে ভেসে গেছে। সেই সময় ওর হাত পা নড়ছিল, দেখতে দেখতে স্থির হয়ে গেল। আর ছেলেটার হাতে দেখলাম রক্তাক্ত একটা ছুরি, তার শরীরও রক্তাক্ত। সে সেই মেয়েটাকে সোজা করে বসাতে চেষ্টা করছে। এরকম ব্যাপার দেখে আমি ওদেরকে কিছু না বলে খুন হয়েছে বলে চিৎকার করতে লাগলাম। দেখতে দেখতে পাড়ার লোকজন এসে উপস্থিত হলো। তারপরেই একজন প্রহরী সেখানে এসে আমাদের সকলকে থানায় নিয়ে গেল। পাড়ার কয়েকজনও এরকম কথাই বললেন। তারা বললেন যে খুন হয়েছে শুনে যখন তারা গাড়ির কাছে যান, সেই সময় দেখেন সেই মহিলা রক্তাক্ত অবস্থায় গাড়ির ভেতর পড়ে রয়েছে, আর যুবকটি রক্তমাখা ছুরি হাতে তার সামনে বসে রয়েছে। এই দুজন ছাড়া আর কেউই সেই সময় গাড়ির ভেতর ছিল না। কোচম্যান কোচবাক্সের ওপরই বসেছিল। প্রহরী যেভাবে খবর পেয়ে সেই জায়গায় যায় এবং গাড়ির ভেতর সে যে অবস্থা দেখতে পায়, তার যথাযথ বর্ণনা সে করল। একমাত্র ওই যুবকটি ছাড়া ওই মহিলার সাথে গাড়ির ভেতর যে আর কেউ ছিল না, সে ব্যাপারেও সে নিশ্চিত ছিল। অন্য 2-3 লোকও এই ব্যাপারে সাক্ষী দিল। লাশ পরীক্ষাকারী ডাক্তার সাহেবের দ্বারা প্রমাণ হলো যে বুকে অস্ত্রের সাংঘাতিক আঘাতই এই মহিলার মৃত্যুর কারণ। ম্যাজিস্ট্রেট সাহেব আসামিকে জিজ্ঞেস করায় সে বলল, আমাকে বেশি কথা জিজ্ঞেস করবেন না, জিজ্ঞেস করলেও তার কোনো উত্তর পাবেন না। তবে এটুকু বলতে পারি যে এই মৃত মহিলাটি আমার স্ত্রী, কিন্তু ওর নাম আমি বলবো না, ঠিকানাও বলবো না, কোথায় যাচ্ছিলাম তাও বলবো না, এবং কোথা থেকে এসেছি সেটাও জানবার কোনো দরকার নেই। তবে এটা বলবো যে আমি খুনি, সেই ছুরির সাংঘাতিক আঘাতেই আমি তাকে খুন করেছি, কিন্তু কেন খুন করেছি সেটাও বলবো না। ম্যাজিস্ট্রেট সাহেব এই কথা শুনে বললেন, আচ্ছা, এসব কথা তুমি নাই বলো, কিন্তু তুমি যে খুনটা করেছো এটা কি সত্যি? যখন আমি বলছি এই খুন আমার দ্বারাই হয়েছে, তখন আমার কথা সত্যি বলে বিশ্বাস করছেন না কেন? কোনো আসামি যখন তার নিজের দোষ নিজের মুখে মুক্ত কণ্ঠে স্বীকার করছে, তখন তার কথার উপর অবিশ্বাস করার তো কোনো কারণ আমি দেখছি না। শুনুন, আপনি আমার কথার উপর নির্ভর করে অনায়াসেই আমাকে মৃত্যুদণ্ডের আদেশ দিতে পারেন। তোমার কথার উপর বিশ্বাস বা অবিশ্বাস করার পুরো ক্ষমতা আমার আছে। তোমাকে শাস্তি দেওয়ার সম্বন্ধে আমি তোমার কোনো মতামত নেব না, কিন্তু আমি যে 2-1টা কথা তোমায় জিজ্ঞেস করছি তার যথাযথ উত্তর তোমাকে অবশ্যই দিতে হবে, কারণ এতে তোমার ভালো বই মন্দ হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি তুমি তোমার নাম ঠিকানা আমাকে বলে দাও, আর তোমার আত্মীয় স্বজন কে আছে তা যদি আমরা জানতে পারি, তাহলে হয়তো তারা তোমাকে সাহায্য করতে পারে। কোনো উপযুক্ত আইনজীবীর সাহায্য নিয়ে তোমাকে বাঁচানোর চেষ্টা করতে পারে তারা। এমন অবস্থায় আমার প্রস্তাবে তোমার রাজি হয়ে যাওয়াটা উচিত। মহাশয়, আমায় ক্ষমা করবেন। এসব কথা আমি কিছুই আপনাকে বলবো না, কারণ আমি কারোর সাহায্য চাই না। আমি যে কাজ করেছি তার উপযুক্ত শাস্তি আমার পাওয়া উচিত। আপনি এই সম্পর্কে আমাকে আর কোনো কথাই জিজ্ঞেস করবেন না। আমার কাজের উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা আপনি করুন, আমি আস্তে আস্তে সেই শাস্তি গ্রহণ করব। ওকে আর কোনো কথা জিজ্ঞেস করে কোনো লাভ নেই ভেবে বিচারক তাকে আদালতে পাঠানোর ব্যবস্থা করলেন এবং আসামিকে বললেন, দেখো, তুমি যে গুরুতর অপরাধ করেছো
সেই অপরাধের শাস্তি দেওয়া আমার সাধ্যের বাইরে। সুতরাং তোমার মোকদ্দমা উচ্চতর আদালতে পাঠানো হলো, সেখানেই তোমার বিচার হবে। আদালতে বিচার সভা বসতে এখনও 1 মাস দেরি আছে। ওই সময় একদিন আমার এক সিনিয়র অফিসার আমাকে ডেকে বললেন, সম্প্রতি গোপাল বসু লেনে যে খুনের ঘটনাটা ঘটেছে এবং যে অপরাধীকে ম্যাজিস্ট্রেট সাহেব দ্বারা আদালতে পাঠানো হয়েছে তা বোধহয় তুমি নিশ্চয়ই জানো। আর এটাও হয়তো তুমি জানো যে খুনি এখনো পর্যন্ত নিজের কোনো পরিচয় দেয়নি। আর কী কারণে যে সেই হত্যা করেছে তার কারণও এখনো অন্ধকারে রয়েছে। খুব সম্প্রতি সরকারি উকিল, যিনি গভর্নমেন্টের পক্ষ থেকে আদালতে এই মোকদ্দমা চালাবেন, তিনি এই চিঠি লিখেছেন। খুনি মোকদ্দমার খুনের কারণ না জানালে সেই মোকদ্দমায় কিন্তু শাস্তি পাওয়া এত সহজ নয়। আর এই কারণেই তদন্তের ভারটা আমি এবার তোমার হাতে দিলাম। ভালোভাবে চেষ্টা করে দেখো তো, যদি কোনো উপায়ে জানতে পারো যে সেই ব্যক্তি কে এবং কী কারণে সেই মহিলাটিকে হত্যা করেছে। জুনিয়রকে আদেশ দেওয়া সিনিয়রের পক্ষে খুব সহজ ব্যাপার, কিন্তু কিভাবে যে সেই আদেশ পালন করতে হবে তার উপায় কোনো সিনিয়রই বলে দেন না বা বলতে পারেন না। যাই হোক, যখন আদেশ পেলাম তখন পারি বা না পারি বিশেষভাবে চেষ্টা করতেই হবে। কিন্তু কিভাবে চেষ্টা করি, কোথায় যাই, কাকে জিজ্ঞেস করি, বেশ কিছুক্ষণ ভেবেও তার কিছুই ঠিক করতে পারলাম না। অনেক কিছু ভাবতে ভাবতে সেদিনটা কাটালাম। আস্তে আস্তে বেশ রাত হয়ে গেল, কিন্তু কোনো রকম উপায় ঠিক করতে না পেরে পরের দিন সকালে উঠে হরিণবাড়ির জেলে গিয়ে উপস্থিত হলাম। যতদিন পর্যন্ত বিচার শেষ না হয় ততদিন পর্যন্ত আসামিকে জেলের ভেতরেই আটক থাকতে হয়, এটাই এই দেশের নিয়ম। সেই অপরাধীর সঙ্গে দেখা করার জন্য যখন আমি জেলের ভেতর গিয়ে পৌঁছলাম তখন আমি পুলিশের ইউনিফর্ম পরেছিলাম না। জেলের ইংরেজ কর্মচারী আমাকে চিনতেন, সুতরাং কোনো আপত্তি না করেই তিনি আমাকে জেলের ভেতর যেতে দিলেন। জেলের ভেতর গিয়ে সেই অপরাধীর সঙ্গে দেখা করার কথা সেই ইংরেজ কর্মচারীকে বললাম এবং এটাও বললাম যে অপরাধী যেন কোনোভাবেই জানতে না পারে যে আমি পুলিশের লোক। এইভাবেই আমি তার সঙ্গে আলাপ করব। কর্মচারী আমার প্রস্তাবে সায় দিয়ে আমাকে একটা ঘরে বসতে বললেন। আমি সেই ঘরে অপেক্ষা করছিলাম এবং তিনি সেই হত্যাকারীকে নিজেই আনতে গেলেন। এই জায়গায় একটা বিষয় আমি সবাইকে বলতে ভুলে গেছি। যখন আমি সেই অপরাধীর সঙ্গে দেখা করবার জন্য সেখানে গিয়েছিলাম সেই সময় আমার নিজের একটা পরিষ্কার ধুতি এবং একটা সাদা কুর্তা সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। জেলের ওই কর্মচারী ওই হত্যাকারীকে সঙ্গে করে আনলেন, আর আমি যে ঘরে বসেছিলাম সেই ঘরের ভেতরেই প্রবেশ করলেন। সেখানে আরও একটা চেয়ার ছিল, সেই ভদ্রলোক তার উপর বসলেন এবং যুবকটি আমাদের দুজনের সামনে দাঁড়িয়ে রইল। যুবকটি যে পোশাক পরেছিল তা ভীষণ নোংরা হয়ে গিয়েছিল। আমি তাকে বললাম, তোমার পোশাকটা তো খুব ফ্যাকাশে হয়ে গেছে, এখন এইসব ছেড়ে এই পরিষ্কার জামা কাপড়গুলো পরে নাও। আপনি কে তা জানতে না পারলে আপনার দেওয়া এই জামা কাপড় আমি নিতে পারবো না। যুবকের কথা শুনে একবার মনে হলো আমার আসল পরিচয়টাই ওকে দিই, আর মিষ্টি কথায় ওকে ভালো করে বুঝিয়ে দেখি যদি সেও তার আসল পরিচয়টা আমাকে দেয়। কিন্তু পরক্ষণেই আবার মনে হলো যখন সে প্রথম তদন্তকারী অফিসারের কাছে তার পরিচয় দেয়নি এবং ম্যাজিস্ট্রেট সাহেবও যখন তার পরিচয় পাওয়ার চেষ্টা করে কোনোভাবেই সফল হতে পারেননি, তখন সেই কি আর আমাকে তার পরিচয় দেবে? আর না দিলে আমার কাজও হবে না, এবং এরপরে আমি কোনোভাবেই ওর কাছ থেকে আর কিচ্ছু জানতে পারবো না। এই ভেবে ওর উত্তরে আমি বললাম, আমার পরিচয় দিলে কি তুমি আমাকে চিনতে পারবে? আমি তোমার পরিচিত নই, বা এর আগে আমি তোমাকে কখনো দেখেছি তাও আমার মনে হয় না। যদি আপনি আমাকে নাই চেনেন বা আমিও যদি আপনাকে নাই চিনতে পারি, তাহলে কষ্ট করে আমার জন্য এই জামা কাপড়গুলো আনার কি দরকার? আমার কোনো প্রয়োজন নেই, বা আমি ইচ্ছে করেও তোমার পোশাক আনিনি। তোমার কোনো এক নিকট আত্মীয়র একান্ত অনুরোধ রাখতে না পেরে আমাকে এগুলো নিয়ে আসতে হয়েছে। তুমি এটা নিলে ভালো, আর না হলে এটা নিয়ে আমি আবার তার হাতেই ফেরত দিয়ে দেব।
আমার কথা শুনে যুবক একটু চিন্তায় পড়ল এবং মনে মনে অস্পষ্টভাবে বলল, তবে কি বাবা আমার এই অবস্থার কথা জানতে পেরে গেছেন? তোমার বাবা যে এইসব বিষয় জানতে পেরেছেন বা এই জামাকাপড় যে তিনিই পাঠিয়েছেন, এ কথা কিন্তু আমি তোমাকে বলিনি। আপনি বলুন আর নাই বলুন, বাবা ছাড়া আমার এমন কে আছে যে আমার এই বিপদ দেখলে ব্যাকুল হবেন? আমি যার কাছ থেকে এসেছি তিনি তোমার বাবা কিনা আমি জানি না, তবে তার নাম বললে আমি বুঝতে পারবো যে যিনি এই পোশাক পাঠিয়েছেন তিনিই তোমার বাবা কিনা। না মশাই, আমি আমার বাবার নাম বলবো না। কি জানি, যদি তিনি এই ব্যাপারে না জেনে থাকেন তাহলে আমার পরিচয় হয়তো প্রকাশ হয়ে পড়বে। তিনি এখন দূর দেশে আছেন, আর আমার বিশ্বাস তিনি এই খবর নাও পেতে পারেন। তুমি কি ভাবছো তোমার বাবা এই খবর পেতে এখনো বাকি আছেন? কি মনে হচ্ছে তোমার? কলকাতায় তোমার পরিচিত বা তোমার দেশের কেউ থাকে না? সেদিন তুমি যার বাড়ি যাচ্ছিলে, তুমি কি মনে করো তিনিও এই ঘটনার বিন্দু বিসর্গ জানতে পারেননি? এই মোকদ্দমা নিয়ে কলকাতার ভেতর যে গোলমাল হয়েছে, সম্ভ্রান্ত ধনী থেকে গরিব পর্যন্ত সবাই এই মোকদ্দমার কথা জানে। কাজেই তোমার বাবা যত দূরেই থাকুক না কেন, এই খবর হয়তো ইতিমধ্যেই তার কাছে পৌঁছে গেছে। সে আপনি যাই বলুন না কেন, আমার বাবা জানতে পেরে থাকুন বা নাই থাকুন, আমি কিন্তু আপনাকে কোনো কথাই বলছি না, বা আপনার আনা বা আমার আত্মীয়ের পাঠানো এই পরিষ্কার জামা কাপড়ও আমি নিচ্ছি না। মশাই যে ব্যক্তি নিজের জীবনের আশায় ত্যাগ করেছে, তার কাছে পরিষ্কার অপরিষ্কার পোশাকের মধ্যে কোনো তফাৎ নেই। বেশ, আজ তুমি এই পোশাক নিলে না, কিন্তু দেখো যিনি এই পোশাক পাঠিয়েছেন তিনি তোমার আত্মীয় হন বা বাবাই হন, 2-1 দিনের মধ্যেই কিন্তু আমি তাকে সঙ্গে করে তোমার কাছে নিয়ে আসব। তখন দেখব তুমি কিভাবে এই পোশাক না নিয়ে থাকো। আমার কথা শুনে যুবক আর কোনো কথাই বলল না, চুপ করে বসে থাকলো। আমি তার কাছ থেকে এরপর আর কোনো কথা জানার সম্ভাবনা নেই দেখে সেদিনকার মতো জেল থেকে চলে এলাম। সেই জেলের ইংরেজ কর্মচারী ওকে নিজের জায়গায় রেখে আসলো। আমি মনে মনে যা ভেবেছিলাম, ওর কথায় তার একটু আভাসও পেলাম। জানলাম যে ওর আত্মীয়ই হোক বা অন্য কেউই হোক, ওর দেশের কেউ না কেউ, ওর পরিচিত কেউ কলকাতায় রয়েছে। আরও জানতে পারলাম যে ওর বাবা এখনও বর্তমান, কিন্তু তিনি কলকাতা থেকে দূরে কোনো জায়গায় রয়েছেন। পরের দিন সকালে যেই থানা এলাকায় ওই মহিলার হত্যাকাণ্ড হয়েছিল সেই থানায় গেলাম। এইখানে একটা বিশেষ কথা উল্লেখ করা জরুরি। যে সময় ওই যুবককে গাড়ির ভেতর পাওয়া যায়, সেই সময় তার পরা সব জামাকাপড়ই রক্তাক্ত ছিল। থানায় নিয়ে যাওয়ার পর ওকে ওই জামাকাপড় ছাড়িয়ে অন্য পোশাক দেওয়া হয়। সেই পোশাক পরেই এখন সে হাজতে রয়েছে, অর্থাৎ ওটা তার নিজের পোশাক নয়, পুলিশের দেওয়া পোশাক। থানায় গিয়ে আসামির সেই জামাকাপড়গুলো আমি একবার নিজের চোখে দেখতে চাইলাম। থানার বড় কর্তা আমার কথা শুনে বললেন যে যে ওই জামাকাপড়গুলো থানায় নেই, এবং সেটা এবং ওই মহিলার পোশাক আশাক সবই পরীক্ষার জন্য কেমিক্যাল এক্সামিনারের কাছে পাঠানো হয়েছে। মেডিকেল কলেজে গিয়ে কেমিক্যাল এক্সামিনার বাবুর সঙ্গে দেখা করলাম। তার সাথে যদিও এর আগে আমার তেমন চেনাশোনা ছিল না, কিন্তু দেখলাম যে তিনি নিতান্তই ভদ্রলোক। আমার মনের কথা বলা মাত্রই তিনি আমার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। আমি এক এক করে সব জামাকাপড়গুলো তার সামনে দেখতে লাগলাম। সেই জামাকাপড়ের মধ্যে কালো রঙের একটা কোট ছিল। যদিও ওটা খুব পুরনো এবং অনেক দিন যে ব্যবহার হয়েছে দেখেও তেমনটা মনে হলো না, কিন্তু বুঝলাম যে এই কোটটা ওই যুবকের। ওই কোটটার ভেতরে গলার কাছে সাদা কাপড়ের একটা টিকিট ওই কোটের সাথে সেলাই করা আছে দেখলাম। কোট বা চাপকানে এইরকম টিকিটের সঙ্গে বিক্রেতার নামও থাকে, এটা আমি জানতাম। যদিও লেখাটা অল্প একটু ফ্যাকাশে লাগছিল, কিন্তু ভালো করে খুঁটিয়ে দেখে জানতে পারলাম ওতে ইংরেজি অক্ষরে লেখা আছে গাঙ্গুলি ব্রাদার কলকাতা, 7 টাকা। ওই কোটের বিষয়ে এটুকু জানতে পেরে আমার মনে বিশেষ আশার সঞ্চার হলো। ভাবলাম এই সূত্র ধরে যদি এটার কোনো রকম সন্ধান করতে পারি তবেই ভালো, না হলে এখনো পর্যন্ত আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। যাই হোক, সেই জামা কাপড়গুলো ভালো করে পরীক্ষা করে আমার কাজের আর কোনো কিছুই দেখতে না পেয়ে ওগুলো ওখানেই রেখে ফিরে এলাম।
গাঙ্গুলি ব্রাদার্সের কাপড়ের দোকান খুঁজে বের করা আমার পক্ষে খুব একটা কষ্টের ব্যাপার ছিল না। ওই দোকানটা খুব সহজেই খুঁজে পেলাম। মহেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় ওই দোকানের একজন অংশীদার। মহেন্দ্রবাবুর সঙ্গে যদিও আমার ভালো রকম বন্ধুত্ব ছিল না, তবে একটু আধটু চেনাশোনা ছিল। আমি সেই জায়গায় গিয়ে আমার সমস্ত কথা তাকে খুলে বললাম, আর আমি যে ব্যাপারে তদন্ত করছি আর যে জন্য তার কাছে এসেছি সব কথাই তাকে বললাম। শেষে আমার সঙ্গে গিয়ে কোর্টটা একবার তাকে দেখার জন্য অনুরোধ করলাম। তিনি রাজি হলেন এবং আমার সঙ্গে মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা হলেন। সেই কোর্টটা মেডিকেল এক্সামিনারের কাছেই ছিল। যতক্ষণ পর্যন্ত তার পরীক্ষা না শেষ হবে ততক্ষণ পর্যন্ত ওটা তার কাছ থেকে আনার কোনো নিয়ম নেই। কাজেই মহেন্দ্রবাবুকেই সেই কোর্টটা দেখবার জন্য আমার সঙ্গে যেতে হলো। মহেন্দ্রবাবু সেই কোর্টটা দেখে চিনতে পারলেন এবং বললেন, এটা তো আমরাই তৈরি করেছি, কিন্তু কবে বা কার কাছে বিক্রি করেছি তা তো ঠিক বলতে পারবো না স্যার। মহেন্দ্রবাবু কার কাছে এই কোট বিক্রি করেছেন তা বলতে পারলেন না এ কথা ঠিক, কিন্তু এই কোটে যে দাম লেখা আছে সেই দামেই এটা বিক্রি হয়েছে এটা নিশ্চিতভাবে বললেন। মহেন্দ্রবাবুর সঙ্গে শেষে তার দোকানেই ফিরে গেলাম এবং দুজনে পরামর্শ করে এটা ঠিক করলাম যে দোকানে বসেই খুব সতর্কতার সঙ্গে দোকানের গত 5-6 বছরের খাতা ভালো করে খুঁটিয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। এই দামে যদি এই ধরনের কোট কারো কাছে বিক্রি হয়েছে জানতে পারা যায় তাহলে ওর খরিদ্দারের কোনো রকম খোঁজ পেলেও পাওয়া যেতে পারে। পরামর্শ করে যা ঠিক হলো সেটাই করা হলো। সারাদিন অনেক খাটাখাটনি করে 6 বছরের খাতা দেখা শেষ হলো। এই 6 বছরের মধ্যে কেবলমাত্র 5টা কোট 7 টাকা দামে বিক্রি হয়েছে। একটি কিনেছেন সিমলা সুরেশচন্দ্র দত্ত, আর একটা কিনেছেন ট্যাংরা শ্রী শচীন্দ্র ঘোষ, তৃতীয়টি কিনেছেন বউবাজারের রামযদু সরকার, চতুর্থটি ভবানীপুরের ত্রৈলোক্য বিশ্বাস এবং পঞ্চমটি কার কাছে বিক্রি হয়েছে তার নাম লেখা নেই, শুধুমাত্র লেখা রয়েছে নগদ বিক্রি। এই সূত্র ধরে এই বিষয়ের অনুসন্ধান হওয়া একেবারেই সম্ভব নয় জানতে পেরেও অন্য কোনো উপায় না পাওয়া পর্যন্ত আমাকে এই পথ ধরেই এগোতে হলো। যে 4 জন ব্যক্তির নাম পাওয়া গিয়েছিল তারা সকলেই মহেন্দ্রনাথের পরিচিত খরিদ্দার। সুতরাং মহেন্দ্রবাবুর সাহায্যে তাদের পেতে কোনো রকম কষ্ট হলো না। সুরেশচন্দ্র দত্তকে তার সিমলার বাড়িতেই পেলাম এবং জানতে পারলাম যে কোট তিনি কিনেছিলেন তা এখন তার কাছেই আছে। দ্বিতীয় ক্রেতা শ্রী শচীন্দ্র ঘোষ আগে ট্যাংরায় থাকতেন, এখন টালিগঞ্জে থাকেন। সেখানে গিয়ে তার সঙ্গে দেখা হলো। কোর্টের কথা তাকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে সেই কোর্ট এখনও তার কাছেই রয়েছে। বউবাজারের রামযদু সরকার আগে অন্য একটা বাড়িতে থাকতেন। গত 6 মাস হলো ওই বাড়ি ছেড়ে তিনি নিজের দেশে ফিরে গেছেন। তার দেশের বাড়ি বর্ধমানের কাছেই একটা ছোট গ্রামে। কলকাতায় রামযদুর আর কোনো সন্ধান পাওয়ার আশা না থাকায় ভবানীপুরের ত্রৈলোক্য বিশ্বাসের বাড়িতে গিয়ে পৌঁছলাম। জানলাম তিনি 3 মাস আগেই ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন। খোঁজ করে তার ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম তার সেই কোট তার বিধবা স্ত্রীর কাছে এখনও আছে। যেটি নগদ টাকায় বিক্রি হয়েছিল তার কোনো রকম খোঁজ পেলাম না। মহেন্দ্রবাবুও অনেক ভেবেচিন্তে কোনোভাবেই মনে করতে পারলেন না যে সেই কোট তিনি কার কাছে বিক্রি করেছেন। তাই বুঝতে পারলাম যে সেই কোটের খোঁজ এখানেই শেষ হলো। ভরসার মধ্যে এখন রামযদু সরকার। সেই কোট যদি তারই হয় তাহলে আমার কষ্ট এবার কিছুটা হলেও কমবে, আর আমার মনোবাঞ্ছাও এবার পূর্ণ হবে। এই ভেবে আমি আর দেরি করতে পারলাম না। সেই দিনই রামযদুবাবুর দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বর্ধমান থেকে তার বাড়ি 4-5 ক্রোশের বেশি হবে না। পরের দিন সকাল 8টার মধ্যেই তার বাড়িতে গিয়ে পৌঁছলাম। দেখলাম কোথাও একটা যাওয়ার জন্য রামযদু তার বাড়ি থেকে বের হচ্ছেন। রামযদুবাবুকে দেখা মাত্র আমার সব আশা শেষ হয়ে গেল, কারণ আমি যে কোর্টের খোঁজ করতে এতদূর এসেছি দেখলাম সেই কোর্ট পরেই রামযদুবাবু নিজের বাড়ি থেকে বের হচ্ছেন। আমাকে দেখে রামযদুবাবু জিজ্ঞেস করলেন, আগে আপনি কে? আপনি কি কাউকে খুঁজতে এখানে এসেছেন? তার কথায় আমাকে উত্তর দিতেই হলো। প্রথমে আমি আমার আসল পরিচয় দিলাম,
কিন্তু কী কারণে যে আমি সেখানে গেছি সেই কথা তাকে প্রথমে না বলে কেবল এইটা বললাম যে আপনার সাথে একটা দরকার ছিল, সেই জন্যই এসেছি। আমার সাথে যদি কোনো প্রয়োজন থাকে তাহলে আসুন, বাড়ির ভিতরে যাওয়া যাক। আমি একটা জায়গায় বেরোচ্ছিলাম আর কি, না হয় আর যাব না। আপনার কাজ শেষ হলে তারপর না হয় যাওয়া যাবে। আমিও তার কথায় রাজি হয়ে তার সঙ্গে বাড়ির ভেতর চলে গেলাম। তিনি বসার ঘরে আমাকে অপেক্ষা করতে বলে বাড়ির ভেতর গেলেন এবং কিছুক্ষণ পরে বাইরে এসে আমার সাথে বসলেন। তার বাড়ির ভেতর যাওয়ার উদ্দেশ্য তখন বুঝতে পারলাম। বুঝলাম তিনি আমাকে আজ না খাইয়ে ছাড়বেন না। রামযদুবাবু আমার কাছে বসে কিছুক্ষণ পর আমাকে বললেন, তা মশাই, আপনি এখানে কি কারণে এসেছেন তা যদি দয়া করে বলেন তাহলে একটু নিশ্চিন্ত হতে পারি। কারণ যখন আপনাদের নাম শুনলেই ভয় হয়, তখন আপনার এখানে আসায় যে আমি কতটা দুশ্চিন্তায় পড়েছি তা আমি বুঝতে পারছি। আপনি তা বুঝতে পারছেন কি না সেটা আমি জানি না। আমি বললাম, আমার এখানে আসা নিয়ে আপনার কোনো রকম ভয় বা চিন্তার কোনো কারণ নেই। আমি যে কাজের জন্য এসেছিলাম সেই কাজ হয়ে গেছে, এখন আমি চলে গেলেই হয়। আপনি কি কাজেই বা এসেছিলেন আর আপনার কাজ কিভাবে যে শেষ হলো তা তো আমি কিছুই বুঝতে পারলাম না। সে যাই হোক, যদি আপনার কোনো অসুবিধে না থাকে তাহলে কি কারণে এখানে এসেছিলেন তা জানতে পারলে আমার খুব ভালো লাগবে। তবে আর আজ আপনার এখান থেকে যাওয়া হবে না, আজ এখানেই থাকুন। কাল দুজনেই এখান থেকে একসাথে রওনা হব, কেমন? আচ্ছা বেশ, তাহলে আজ আমি আপনার এখানেই থাকব। এই বলে আমি কী জন্য সেখানে গিয়েছিলাম তা সবটাই তাকে খুলে বললাম। এই খুনের ঘটনার প্রথম থেকে আরম্ভ করে আমি যা যা জানতে পেরেছিলাম তার সবটাই এক এক করে আমি তাকে জানালাম। আমার কথা তিনি খুব মনোযোগের সাথে শুনলেন আর বললেন, এতক্ষণ পরে আমার একটু সুস্থ লাগছে, কারণ আমি ভাবছিলাম যে আপনি আমার বিরুদ্ধেই কোনো রকম তদন্তে এসেছেন। আপনি যে অনুমান করেছেন তা ঠিক, যে কোট আপনি আমার গায়ে দেখছেন ওটা সেই কোটই বটে। এই কোট আমি 7 টাকা 9 আনা দামে ওই গাঙ্গুলি ব্রাদারের দোকান থেকে কিনেছিলাম। আমি যে বাড়িতে থাকতাম সে বাড়িতেই ললিত বাবু নামে এক যুবক থাকতেন। আমরা দুজনেই এই ধরনের 2টি কোট ওই একই দিনে কিনেছিলাম। রামযদুবাবুর মুখে এই কথা শুনে আমার মনে আবার একটা নতুন আশার উদয় হলো। আমি বললাম, আচ্ছা এই ললিতবাবু যে কোটটা কিনেছিলেন সেটা কি একই ধরনের আর একই দামের? হ্যাঁ, এক জোড়া কোট এবং 2টো কোটই একই ধরনের, দামও একই। গাঙ্গুলি ব্রাদার্সের সঙ্গে আপনার আর কোনো দেনা পাওনা ছিল কি? মানে আপনি কি এই কোট ধারে কিনেছিলেন নাকি নগদ টাকাতে কিনেছিলেন? আমার যতদূর মনে পড়ছে আমি এটা ওই সময় ধারেই কিনেছিলাম, তবে সময় মতো আমি সেই ধার শোধও করে দিয়েছি। আচ্ছা আপনার মনে আছে কি যে কোটটি ললিতবাবু কিনেছিলেন তার দাম কি তিনি সেই সময় দিয়ে দিয়েছিলেন নাকি বাকি রেখেছিলেন? আমার যতদূর মনে পড়ছে ললিতবাবু ওটা নগদ টাকাতেই কিনেছিলেন। আচ্ছা ললিতবাবুর পুরো নামটা কি? ললিতবাবুর নাম, হ্যাঁ, শ্রী ললিত মোহন মুখোপাধ্যায়। তিনি এখন কোথায় সেটা কি বলতে পারবেন? রামযদুবাবু জানালেন যে তিনি এখন কোথায় সেটা তিনি জানেন না, তবে তার ভাই যোগেন্দ্রনাথ মুখোপাধ্যায় কলকাতার জেনারেল পোস্ট অফিসের একজন কেরানি। রামযদুবাবুর কাছ থেকে এই কয়েকটা কথা শুনে আমার মনে বেশ খানিকটা আশা জন্মালো। ভাবলাম কোর্ট সম্বন্ধে তদন্ত ললিতবাবুর কাছে গিয়ে শেষ হয়ে যাবে, তবে তার কাছ থেকে যদি কোনো রকম খোঁজ না পাওয়া যায় তাহলে আবার অন্য কোনো সূত্র বের করতে হবে। যাই হোক, রামযদুবাবুকে আর কোনো কথা না বলে সেই দিন সেখানেই থেকে গেলাম। পরের দিন সেখান থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম। পরের দিন বেলা 10টার সময় জেনারেল পোস্ট অফিসে গিয়ে যোগেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সাথে দেখা করলাম। ললিতের কথা জিজ্ঞেস করায় তিনি জানালেন যে ললিত এখন কলকাতার টেলিগ্রাফ অফিসে কাজ করেন এবং তারা 2 ভাই
একই বাড়িতে থাকেন। জেলে পাড়ার ভেতর তাদের এখনকার বাড়ি। যোগেনবাবুর কাছ থেকে সোজা টেলিগ্রাফ অফিসে গিয়ে পৌঁছলাম। সেখানে গিয়ে ললিতবাবুকেও খুঁজে বের করলাম। তিনি আমাকে তার অফিসের বাইরে দাঁড়াতে বললেন। আমি তার কথা মতোই একটি জায়গায় প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর দেখলাম ললিতবাবু আমার কাছে আসছেন। তিনি আমার কাছে এলে আমি তাকে আমার পরিচয় দিয়ে কয়েকটি কথা জিজ্ঞেস করলাম। আচ্ছা, আপনার কি মনে আছে যে সময় আপনি বউবাজারে থাকতেন সেই সময় ওই বাড়িতে আপনার সাথে রামযদু নামে আর কেউ থাকতো কিনা? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। রামজাদু আর আমি একই ঘরে থাকতাম। বেশ, আপনি আর রামযদু দুজনে একই দিনে গাঙ্গুলি ব্রাদার্সের দোকান থেকে একই রকমের দুটি কোট কিনেছিলেন, সেটা কি মনে আছে আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেরকমটাই তো মনে হচ্ছে। আপনি কি সেই কোটের দাম 7 টাকাটা নগদ দিয়েছিলেন? আর রামযদুবাবুর কোটের দাম কি বাকি ছিল? হ্যাঁ, বোধহয় নগদ টাকা দিয়েই কোটটা কিনেছিলাম আমি। আপনি যে কোটটা কিনেছিলেন সেটা এখন কোথায়? সেই কোটটা যে কোথায় সেটা তো আমি বলতে পারবো না, কারণ ওটা আমি নিজের জন্য কিনিনি। কোটটা আমি অন্য একজনের জন্য কিনেছিলাম। কার জন্য কিনেছিলেন? কার জন্য কিনেছিলাম তাও জানি না। আমার খুড়োমশাইয়ের চিঠি পেয়ে ওটা কিনেছিলাম আমি। তাঁর কোনো এক বন্ধুর অনুরোধে তিনি আমার কাছে ওই কোটের মাপ আর 8টা টাকা পাঠিয়েছিলেন, এবং চিঠিতে সেই মাপ মতো একটা কোট কিনে তার কাছে পাঠিয়ে দিতে লেখেন। তো আমি সেই মতোই কোট কিনে তার কাছে পাঠিয়ে দিই। আচ্ছা, আপনার খুড়োমশাই কোথা থেকে আপনাকে চিঠি লিখেছিলেন, আর কোট কিনে আপনি কোথায় পাঠিয়েছিলেন সেটা কি একটু বলবেন? আমার খুড়োমশাই কানপুর থেকে আমাকে চিঠি লিখেছিলেন, আর আমিও সেই কোট কিনে সেটা তার কাছে, মানে ওই কানপুরেই পাঠিয়ে দিয়েছিলাম। আপনার খুড়োমশাই এখন কোথায় আছেন? কানপুরেই আছেন, সেখানেই তো তিনি তার ওই ব্যবসা বাণিজ্য নিয়ে থাকেন আর কি। আচ্ছা, তার নামটা কি? আমার খুড়োমশাইয়ের নাম কান্তিচন্দ্র মুখোপাধ্যায়। আরেকটা কথা, আপনার খুড়োমশাই সেই কোট কার জন্য কিনেছিলেন সেটা কি আপনি জানেন? আমি তো আগেই আপনাকে বলেছি যে তিনি কার জন্য কোট কিনেছিলেন সেটা আমি জানি না, তবে তিনি যে নিজের জন্য ওটা কেনেননি সেটা আমি নিশ্চিত। ললিতবাবুর কাছ থেকে এই কয়েকটা কথা শুনে আমি সেখান থেকে ফিরে এলাম। ললিতবাবুও অফিসের মধ্যে চলে গেলেন। এই বিষয়ে কলকাতায় তদন্ত করাটা আপাতত এখানেই শেষ হলো। এখন কানপুরে গিয়ে কান্তিচন্দ্র মুখোপাধ্যায়ের খোঁজ করাটাই প্রধান কাজ হয়ে দাঁড়ালো। সেদিন রাত্রে 9টার সময় মেল ট্রেনে কানপুর যাওয়ার জন্য শহর ছাড়লাম। সঠিক সময়ে গাড়ি কানপুরে গিয়ে পৌঁছল। কানপুরে বাঙালির সংখ্যা খুব একটা কম নয়, তাই কান্তিবাবুর খোঁজ করতে আমাকে খুব বেশি বেগ পেতে হলো না। 2-1 বাঙালিকে জিজ্ঞেস করার পরেই কান্তিবাবুর বাড়ির ঠিকানা জানতে পারলাম। যখন আমি কান্তিবাবুর বাড়িতে গিয়ে পৌঁছলাম সেই সময় কান্তিবাবু বাড়িতে ছিলেন না। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর কান্তিবাবু বাড়িতে এলেন। আমাকে দেখে তিনি আমার পরিচয় জিজ্ঞেস করলেন। আমি তাকে আমার আসল পরিচয়টা দিয়েই বললাম, আমি আপনাকে 2-1 কথা জিজ্ঞেস করার জন্য কলকাতা থেকে এখানে এসেছি। যদি দয়া করে আমার কথার ঠিকঠাক উত্তর দেন তাহলে খুব উপকার হবে। আর কী জন্য আপনার কাছে এসব জানতে চাইছি তার সব কারণও আপনাকে বলবো। আমার কথায় কান্তিবাবু রাজি হলে আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার ভাইপো ললিত মোহন মুখোপাধ্যায় যে একসময় কলকাতার বউবাজারে থাকতেন সেটা কি আপনার মনে আছে? খুব মনে আছে। আপনার কি মনে আছে যে সেই সময় একটা কোট কেনার জন্য আপনি আপনার ভাইপোকে কোটের মাপ এবং তার সঙ্গে 7 টাকা পাঠিয়েছিলেন? হ্যাঁ, মনে হচ্ছে ললিত সেই কোট কিনে আমাকে ডাকে পাঠিয়েছিল। সেই কোটটা এখন কোথায়? একবার সেটা দেখতে পারি? সেই কোট তো আমার কাছে নেই। আমি ওটা নিজের জন্য কলকাতা থেকে আনাইনি। রামসুন্দর বাবুর ছেলে উপেন্দ্রনাথের জন্য সেই কোটটা কেনা হয়েছিল। রামসুন্দরবাবু এখন কোথায়, আর তার ছেলে উপেন্দ্রনাথই বা এখন কোথায় আছে? রামসুন্দর বাবু এখানেই আছেন। তিনি এখানকার একজন প্রধান কন্ট্রাক্টর। কিন্তু উপেন্দ্রনাথ যে কোথায় আছে সেটা আমি জানি না। অবশ্য অনেক দিন আমি তাকে দেখিও নি। তা রামসুন্দরবাবু এখান থেকে কত দূরে থাকেন?
মানে এখন সেখানে গেলে কি তার সঙ্গে দেখা হতে পারে? তার বাড়ি এখান থেকে খুব একটা দূরে নয়। আমি আপনাকে সঙ্গে করে তার কাছে নিয়ে যেতে পারি, কিন্তু কি জন্য আপনি খোঁজ করতে এত দূরে এসেছেন তা খুব জানতে ইচ্ছে করছে। দেখুন, যে ব্যাপারে তদন্ত করবার জন্য আমি এত দূর এসেছি তার পুরোটাই আমি এখন আপনাকে বলতে পারি, কিন্তু রামসুন্দরবাবুর সঙ্গে দেখা হলে হঠাৎ আপনি তাকে কোনো কথা বলবেন না। এই বলে এই হত্যাকাণ্ডের সমস্ত কথা এক এক করে আমি তাকে বললাম। যে অবস্থায় রক্তাক্ত ছুরি হাতে মৃতার সামনে খুনিকে পাওয়া যায়, যেভাবে খুনি নিজের দোষ স্বীকার করে এবং শাস্তি পাওয়ার জন্য পুলিশ ও ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে নিজের পরিচয় গোপন করে আসছে, সেই সব ঘটনা বলতে আমি কোনো ত্রুটি রাখলাম না। আমার সমস্ত কথা শেষ হলে কান্তিবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এইসব কথা যদি রামসুন্দরবাবু জানতে পারেন তাহলে এক বিপদের ওপর আরেক বিপদে সে উপস্থিত হবে। উপেন্দ্রনাথ রামসুন্দরবাবুর একমাত্র ছেলে। একদম অস্থির হয়ে পড়বেন, এমনকি নিজের সমস্ত বিবেচনা বুদ্ধি ত্যাগ করে আত্মঘাতী হওয়াও তার পক্ষে খুব একটা অসম্ভব নয়। এই অবস্থায় অন্য কোনো উপায় ভাবতে হবে। শুনে ভাবলাম যে কান্তিবাবুর চিন্তা হওয়ার যথেষ্ট কারণ আছে। এই অবস্থায় রামসুন্দরবাবুকে এই খবর দেওয়া একেবারেই উচিত হবে না। এই ভেবে কান্তিবাবুর সঙ্গে নানা ধরনের পরামর্শের পর শেষে এটা ঠিক হলো যে প্রথমে আমি গিয়ে তার সঙ্গে দেখা করব না। কান্তিবাবু যেমন সবসময় তার কাছে যান, আজও সেইভাবে তার কাছে যাবেন, আর কথায় কথায় তাকে জিজ্ঞেস করবেন যে তার ছেলে উপেন্দ্রনাথ এখন কোথায় আছে এবং উপেন্দ্রনাথের যে কোট তিনি কলকাতা থেকে এনেছিলেন সেই কোটটাই বা এখন কোথায়। এই সব পরামর্শ হওয়ার পর কান্তিবাবু রামসুন্দরবাবুর বাড়ি গেলেন। আমি কান্তিবাবুর বাড়িতেই রইলাম। বাড়ির সবার কাছে কান্তিবাবু আমার পরিচয় দিয়েছিলেন যে আমি তার একজন আত্মীয়। সেই জন্যে কান্তিবাবু ছাড়া সেই সময় আমার আসল পরিচয় আর কেউ পেল না। সন্ধ্যার পর কান্তিবাবু বাড়িতে ফিরে এলেন। তার কাছ থেকে জানতে পারলাম যে প্রায় 2 মাস আগে উপেন্দ্রনাথ কানপুর থেকে তার শ্বশুরবাড়ি কাশীধামে গেছে। সেই সময় তার স্ত্রী কাশীধামে তার বাপের বাড়িতেই ছিল। উপেন্দ্রনাথ কাশীতে পৌঁছে তার বাবাকে মাত্র 2টো চিঠি লেখে, কিন্তু তারপর থেকে রামসুন্দরবাবু উপেন্দ্রনাথের আর কোনো খবর পাননি। তিনি নিজে অনেক চিঠি পাঠিয়েছিলেন উপেন্দ্রনাথকে, কিন্তু সেই চিঠির কোনো উত্তর তিনি পাননি এবং শেষে তার একজন কর্মচারীকে উপেন্দ্রনাথের খোঁজ নেওয়ার জন্য কাশীতে পাঠান এবং আজ 2 দিন হলো ওই কর্মচারীও কাশী থেকে ফিরে এসেছেন। তার সঙ্গেও কান্তিবাবুর দেখা হয় এবং তার কাছ থেকে কান্তিবাবু আরও জানতে পেরেছেন যে ওই কর্মচারী খোঁজ নিয়ে দেখে যেখানে উপেন্দ্রনাথের শাশুড়িমা থাকতেন সেখানে কেউ নেই। তিনি জানতে পারেন উপেন্দ্রনাথের সেখানে যাওয়ার 2-1 দিন পরেই তার শাশুড়ি মারা যান। এই ঘটনার 2 দিন পর পর্যন্ত সকালে সেই জায়গায় উপেন্দ্রনাথ এবং তার স্ত্রীকে দেখা গেছে, কিন্তু তারপর তারা দুজন যে কোথায় গেছে এ কথা কেউ বলতে পারেনি। কর্মচারী ফিরে এসে রামসুন্দরবাবুকে এই খবর দেওয়ায় তিনি একেবারে শয্যাশায়ী হয়ে পড়েছেন। ছেলে শোকে কাতর হয়ে তিনি ক্রমাগত কান্নাকাটি করে চলেছেন, কারো কথা শুনছেন না। আর তার ছেলে যে জীবিত আছে সে কথা তাকে বোঝানো এখন আর একেবারেই সহজ কাজ নয়। কাশীতে যাওয়ার সময় উপেন্দ্রনাথ কি কি জামাকাপড় সঙ্গে নিয়ে গেছেন বাড়ির চাকরের থেকে সেই বিষয়ে জিজ্ঞেস করে কান্তিবাবু জানতে পেরেছেন যে যেই কোটের খোঁজ করতে আমি এত দূর এসেছি সেই কোট তিনি সঙ্গে করেই নিয়ে গেছেন। কান্তিবাবুর সাহায্যে এতগুলো কথা জানতে পেরে আমি তাকে অনেক ধন্যবাদ জানালাম। আমার মনে মনে একটু আনন্দও হলো। যে ব্যাপারে তদন্ত করবার জন্য আমি এত কষ্ট করেছি আজ সেই কষ্টের সুফল লাভ হলো। খুনির পরিচয়ও এতদিনে জানতে পারলাম। যে বিষয়ের জন্য আমার সিনিয়র অফিসার এত চিন্তায় ছিলেন আজ সেই কাজ শেষ হলো। তদন্তের মধ্যে এবার কেবল বাকি থাকলো খুন করার উদ্দেশ্য। যখন লোক ঠিক হলো আর ঠিকানাও জানা গেল তখন খুনের উদ্দেশ্য যে একেবারেই জানতে পারবো এমনটাই আশা রাখলাম। এদিকে রামসুন্দরবাবুর অবস্থা শুনে আমার বেশ খারাপ লাগলো। তার যেরকম অবস্থা হয়েছিল সেই অবস্থায় তার কাছে সব ঘটনা বলে
তার হৃদয়ের জ্বলন্ত আগুনে ঘি দেওয়ার কাজ করব কিভাবে? এখনকার ঘটনা রামসুন্দরবাবুকে বলা ঠিক হবে কি না সেই ব্যাপারে কান্তিবাবুর সঙ্গে নানা রকমের তর্ক বিতর্ক হয়ে শেষে এটা ঠিক হলো যে এটা এখন তাকে বলাই আমাদের কর্তব্য। কারণ প্রথমত রামসুন্দরবাবু অনেকদিন ধরেই তার ছেলের খোঁজ করছেন এবং তিনি শেষ পর্যন্ত খোঁজ পাবেন। দ্বিতীয়ত, যে মোকদ্দমায় এখন উপেন্দ্রনাথ আসামি, বিনা চেষ্টায় সেই মোকদ্দমা থেকে তার রেহাই পাওয়ার কোনো উপায় নেই। তাই তার বাবা যদি এই খবর না পান তাহলে এই কেসের তত্ত্বাবধান কে করবে, আর কেই বা খরচ খরচা দিয়ে উকিল ঠিক করে তাকে সাহায্য করবে? এইসব নানা বিষয়ে ভাবনা চিন্তা করে তার পরের দিন রামসুন্দরবাবুকে সব খবর দেওয়ার কথা ঠিক করলাম। পরের দিন সকালে আমি আর কান্তিবাবু দুজনেই রামসুন্দরবাবুর বাড়িতে গেলাম। সেই সময় রামসুন্দরবাবু বাড়ির ভেতরে ছিলেন। কান্তিবাবু বাড়ির চাকরকে দিয়ে খবর পাঠালেন যে একটি বাবু উপেন্দ্রনাথের খবর নিয়ে এসেছেন। রামসুন্দরবাবু এই খবর পাওয়া মাত্র বাইরে এলেন। আমরা দুজনে সামনে বসেছিলাম। আমাদের দেখে রামসুন্দরবাবু বললেন, কে কে উপেন্দ্রর খবর নিয়ে এসেছে? হ্যাঁ, আমার উপেন্দ্রর খবর কে এনেছে? আমার উপেন্দ্র এখন কোথায় আছে? সে সে ভালো আছে তো? আমি উপেন্দ্রবাবুর খবর এনেছি। যদিও তিনি শারীরিক দিক থেকে এখন ভালো আছেন, কিন্তু তিনি খুব বিপদে পড়েছেন। হ্যাঁ, উপেন্দ্র বিপদে পড়েছে? কোথায় সে? কি বিপদ হয়েছে তার? আসলে উপেন্দ্রবাবু যে কী বিপদে পড়েছেন সেটা বলার জন্যই আমি এখানে এসেছি, কিন্তু আপনি স্থির হয়ে না বসলে সব কথা আপনাকে বলতে পারবো না। উপেন্দ্রবাবু এখন কানপুরে নেই, তিনি এখন কলকাতায়। ফৌজদারি মোকদ্দমায় পড়ে তিনি এখন আসামি হয়েছেন। বিচার এখনও শেষ হয়নি। আমার উপেন্দ্র যে বেঁচে আছে এটা শুনে আমি কিছুটা সুস্থির হলাম। ফৌজদারি মামলায় সে যে আসামি হয়েছে তা নিয়ে আমার খুব একটা দুশ্চিন্তা নেই। আমি তার জন্য সব খরচাপাতি করব, উকিলেরও বন্দোবস্ত করে দেব। নিশ্চয় সে রেহাই পেয়ে যাবে। কিন্তু আপনি যে আমাকে এই খবরটা দিতে এসেছেন, আপনি কে? আমি একজন পুলিশ কর্মী। আপনার ছেলের অনুরোধে আপনাকে এই খবর দিতে এসেছি। ও, তা আপনি যখন একজন পুলিশ কর্মী তখন আপনি বোধহয় নিশ্চয়ই বলতে পারবেন যে আমার উপেন্দ্রনাথ কীরকম ফৌজদারি মোকদ্দমায় পড়েছে, কে তার নামে নালিশ করেছে, কী জন্যেই বা তার নামে অভিযোগ হয়েছে, আর কীভাবেই বা সে কাশী থেকে আমাদের কোনো খবর না দিয়ে একেবারে কলকাতায় চলে গেছে। তার প্রশ্নে তখন আমাকে একটু ভাবতে হলো। ভাবলাম যদি আমি তাকে সব কথা পরিষ্কার করে বলি তাহলে তিনি বিপদের আশঙ্কায় একেবারে অস্থির হয়ে পড়বেন। হয়তো এক করতে গিয়ে আরেক বিপদ উপস্থিত হবে, শেষে তাকে সুস্থ করাও দায় হয়ে উঠবে। তাই আমাকে মিথ্যেই বলতে হলো। এই রকম মিথ্যে বলায় পাপ আছে কিনা জানি না, কিন্তু সেসব পাপের কথা একেবারে চিন্তা না করেই বললাম, আমি সেই খবর আপনাকে দেওয়ার জন্য এখানে আসিনি। আর সত্যি কথা বলতে কি, খুব ভালোভাবে সেই মামলার বিষয়ে আমি তেমন একটা জানি না। আসলে কানপুরে আসার আগে একটা খুনের মামলায় অভিযুক্ত আসামির সঙ্গে দেখা করার জন্য আমি হরিণবাড়ি জেলে গিয়েছিলাম। তো সেখানেই আপনার ছেলের সঙ্গে আমার দেখা হয়। আমি কানপুরে আসবো জানতে পেরে আপনার ছেলে তার বিপদের খবর আপনাকে জানাতে বলে। আরও বলে যে যখন আপনি কানপুর থেকে ফিরে আসবেন সেই সময় আমি যেন তার বাবাকে সঙ্গে নিয়ে আসি। আপনি না গেলে এই বিপদ থেকে তাকে উদ্ধার করা কোনোভাবেই সম্ভব নয়। আমি তখন তাকে জিজ্ঞেস করেছিলাম যে তিনি ঠিক কী মোকদ্দমায় অভিযুক্ত। তাতে তিনি আমাকে বলেছিলেন যে তিনি একটা গুরুত্বপূর্ণ অপরাধে অভিযুক্ত হয়ে হাজতে এসেছেন। আপনি মনে হয় সেখানে গেলে সবটাই জানতে পারবেন। এটা ছাড়া আর কোনো রকম খবর আমার পক্ষে আপনাকে দেওয়া সম্ভব নয়। এখন এই অবস্থায় যদি আপনি আমার সঙ্গে কলকাতায় যেতে চান তাহলে যেতে পারেন। আমি কাল সকালেই এখান থেকে রওনা হব। আমি যে কাজের জন্য এখানে এসেছিলাম আমার সেই কাজ হয়ে গেছে। দেখলাম তিনি আমার সব কথা খুব মনোযোগের সঙ্গে শুনলেন। পরের দিন আমার সঙ্গে তিনি কলকাতায় আসবেন এটাই ঠিক হলো। পরের দিন সকালে রামসুন্দরবাবু তার ম্যানেজার ও একটিমাত্র চাকরকে সঙ্গে নিয়ে আমরা কানপুর থেকে রওনা হলাম।
সময় মতো আমরা সবাই কলকাতায় এসে পৌঁছলাম। যেদিন আমরা কলকাতায় এসে পৌঁছলাম সেই দিনই রামসুন্দরবাবু তার ছেলের সঙ্গে দেখা করতে চাইলেন, এবং আমি যেন হরিণবাড়ি জেলে গিয়ে তার সঙ্গে উপেন্দ্রনাথের দেখা করিয়ে দিতে পারি তার জন্য আমাকে তিনি বারবার অনুরোধ করলেন। আমিও তার অনুরোধে সম্মতি জানিয়ে বললাম, তাই হবে, আজই আপনাকে আমি সঙ্গে করে নিয়ে যাব, এবং যাতে উপেন্দ্রনাথের সঙ্গে আপনার দেখা করিয়ে দিতে পারি তার ব্যবস্থা করব। এই বলে কেবল রামসুন্দরবাবুকে সঙ্গে নিয়ে আমি সেদিনই হরিণবাড়ি জেলে চলে গেলাম। যাওয়ার সময় আমি তাকে বললাম, দেখুন রামসুন্দরবাবু, উপেন্দ্রনাথ এখন হাজতের আসামি, তার সঙ্গে দেখা করা খুব একটা সহজ ব্যাপার নয়। জেলের অফিসারের অনুমতি ছাড়া কেউই জেলের কয়েদিদের সঙ্গে কথা বলতে পারে না। সেই জন্যই হাজতের আসামির সঙ্গে দেখা করতে প্রায় সবাই সেখানে সকালে গিয়ে থাকে। তো এই অবস্থায় আমরা যখন এত বেলা করে সেখানে যাচ্ছি, তখন উপেন্দ্রনাথের সঙ্গে দেখা করে আপনি তার সাথে কথা বলতে পারবেন এটা আমার মনে হয় না। তবে আরেকটা উপায় আছে, যেহেতু আমি পুলিশ কর্মচারী, আমি যখন ইচ্ছে জেলের ভেতর গিয়ে তার সঙ্গে কথা বলতে পারবো। আপনি যখন এত করে চাইছেন আপনার ছেলের সঙ্গে দেখা করতে, একটা কাজ আমি করতে পারি। উপেন্দ্রনাথকে এমন একটা জায়গায় আমি নিয়ে আসতে পারি যেখান থেকে আপনি জেলের বাইরে দাঁড়িয়ে থেকে তাকে দেখতে পাবেন, এবং আপনার যেসব কথা তাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে সেসব কথা তাকে জিজ্ঞেস করে আমি আপনাকে বলতে পারি। এটা ছাড়া যদি আপনি তার সঙ্গে দেখা করে নিজে কথা বলতে চান বা কোনো পরামর্শ দিতে চান, তাহলে অন্য কোনো দিন সময় মতো এসে অফিসারের অনুমতি নিয়ে দেখা করতে পারবেন, ঠিক আছে? দেখলাম তিনি আমার কথায় রাজি হয়ে গেলেন। আমি জেলের ভেতর যাওয়ার সময় তিনি আমাকে বলে দিলেন, বলছি যে উপেন্দ্রনাথ কি মোকদ্দমায় জড়িয়েছে, আর কেনই বা তার হাজত হয়েছে, আর তার জন্য কি করতে হবে, সেই সমস্ত কথা আপনি ভালো করে একটু জিজ্ঞেস করে নেবেন, কেমন? আর হ্যাঁ, ওকে জিজ্ঞেস করবেন যে সে কলকাতায় এসেছে কেন, আর তার পরিবারই বা এখন কোথায়। আজ কাহনে শুনছেন দারোগা প্রিয়নাথের গোয়েন্দা কাহিনী। এতক্ষণ পর্যন্ত যখন শ্রোতা হিসেবে আপনাকে পেয়েছি, তখন এটা ধরে নেওয়া যেতে পারে যে গল্পটা আপনার ভালো লেগেছে। কাজেই যদি গল্পে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করেন, তাহলে আরও অনেক বেশি মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারি। ফেরা যাক তাহলে। আমি আগেই বলেছি জেলের কর্মচারীরা আমাকে চিনতেন। সামনেই জেলা সাহেবকে দেখতে পেয়ে আমি তাকে সব কথা বললাম। তিনি আমার কথায় রাজি হয়ে উপেন্দ্রনাথকে আমার কাছে নিয়ে এলেন। তাকে দেখা মাত্র আমি বললাম, উপেন্দ্রনাথ, আমি আবার এসেছি, এবং ওই দেখো, তোমাকে দেখার জন্য আরও একজন আমার সঙ্গে এসে দরজার সামনে দাঁড়িয়ে আছেন। এই বলে রামসুন্দরের দিকে আঙুল নির্দেশ করে তাকে দেখিয়ে দিলাম। উপেন্দ্রনাথ তাকে দেখল এ কথা ঠিক, কিন্তু সেই দেখা খুব ক্ষণস্থায়ী হলো। দেখা মাত্র মুহূর্তের মধ্যেই উপেন্দ্রনাথ মুখ ফিরিয়ে কাঁপতে কাঁপতে সেই জায়গায় বসে পড়ল। বাবা! উপেন্দ্রনাথের এই অবস্থা দেখে আমার ভয় হলো। এই অবস্থায় বিপদের ওপর উল্টো বিপদ হওয়ার পুরো সম্ভাবনা রয়েছে। জেলবন্দি দুশ্চিন্তাকাতর উপেন্দ্রনাথের পক্ষে এই অবস্থায় আর নিজের মনকে স্থির রাখা সহজ নয়। আমার কথা মতো জেলা সাহেবের সাথে উপেন্দ্রনাথ অন্য একটা ঘরে গেল। আমিও সেখানে গেলাম। জেলার সাহেবও আমার সঙ্গে ওখানে রইলেন। সেই সময় আমি বললাম, উপেন্দ্রনাথ। উপেন্দ্রনাথ আমার মুখের দিকে তাকালো। তার চোখে যে দৃষ্টি আমি আগে দেখেছিলাম, আজ সেই দৃষ্টি নেই। ঘোর প্রতিজ্ঞায় আবদ্ধ ভয়ানক বিপদের মধ্যেও নির্ভয়ের যে চাহনি, সেই চাহনি আজ নেই। আজ তার চোখ দেখে মনে হলো যেন কোনো সরল শিশুর চোখ। উপেন্দ্রনাথ, তুমি হয়তো এখন বুঝতে পারছো যে আমি তোমার কাছে কোনো রকম খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি। তোমার এক আত্মীয়ের কাছ থেকে এসেছিলাম। তাই বুঝতে যখন পেরেছ, তখন আসল কথাগুলো এবার বলবে কি? আর আসল কথা না বললেও তোমার কি মনে হয় তুমি শান্তিতে মরতে পারবে? যদি আমরা এইসব ব্যাপারে কিছু নাই জানতে পারতাম, তোমার বাবা যদি তোমার সাহায্যের জন্য এখানে নাই আসতেন, তাহলে হয়তো তুমি তোমার ইচ্ছে মতো কাজ করতে পারতে। কিন্তু জেনে রাখো যে এখন আর তা হবে না। ভালো হোক আর মন্দ হোক, তুমি তোমার মনের ইচ্ছে আর কোনোভাবেই পূর্ণ করতে পারবে না।
তোমার এই কেসের সম্বন্ধে আমরা বড় বড় উকিলের মত নিয়েছি। পুলিশ এই মোকদ্দমার প্রমাণ হিসেবে যেসব সাক্ষী উপস্থিত করেছিল তাদের জবানবন্দির নকল দেখিয়েছি। কাগজপত্র দেখে তারা সকলেই বলেছেন যে এই কেসে তুমি তোমার দোষ নিজের মুখে স্বীকার করে নিলেও কোনোভাবেই তোমার ফাঁসি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই অবস্থায় আসল কথা গোপন করে তোমার লাভ কি? বিশেষ করে তোমার বৃদ্ধ বাবা কেবল তোমার আসল কথা জানবার জন্যই এতদূর ছুটে এসেছেন। তোমার এই বিপদের খবর পাওয়ার আগে তিনি কাশীধামেও গিয়েছিলেন। সেখানে যা যা ঘটেছিল তা তার জানতে আর বাকি নেই। আমি তোমাকে যেসব কথা বলছি বা যা কিছু তোমাকে জিজ্ঞেস করছি, তোমার বাবা স্বয়ং এসেই তোমাকে এসব জিজ্ঞেস করতেন। কিন্তু তিনি বাবা আর তুমি তার সন্তান। পাছে সব কথা তার কাছে বলতে তোমার লজ্জা বোধ হয়, সেই জন্য তিনি তোমার কাছ থেকে সেই সব কথা নিজে না শুনে বাইরে দাঁড়িয়ে আছেন। উপেন্দ্রনাথ আমার কথা খুব মনোযোগের সঙ্গে শুনল, তারপর বলল, মশাই, আপনি আমার আত্মীয় হন আর যে কেউই হন, যখন আপনি আমার বাবার সঙ্গে এসেছেন আর যখন আমি বুঝতে পেরেছি আমি আমার মনের ইচ্ছে আর কোনোভাবেই পূরণ করতে পারবো না, তখন আমি আর আপনাদের কাছে কিছুই লুকোবো না। সবটাই আমি পরিষ্কার করে বলছি। বাবাকে যা বলার ঠিক মনে করবেন তাই বলবেন। আসলে ভালো মন্দ বিবেচনা করবার ক্ষমতা এখন আর আমার নেই। লজ্জা, ভয়, কোনো অনুভূতিও এখন আর আমার নেই। উপেন্দ্রনাথ বলতে শুরু করল, আমার বাবাকে বলবেন তার এই কুপুত্রের এই সংসার ছেড়ে যাওয়াই মঙ্গল। যে নিজের মনকে নিজে চিনতে পারল না, এই বয়সেও যে ভালো মন্দের বিচার করতে পারল না, তার বেঁচে থাকার কি প্রয়োজন? সামান্য ভুল বোঝার কারণে যে নিজের মনের মানুষকে হেলায় হারাতে পারে, এই সংসারে তার মুখ দেখানোর কোনো অধিকার নেই। মশাই, আমার বাবাকে বলবেন তার কাছ থেকে বিদায় নিয়ে কাশীতে যাওয়ার 2 দিন পরেই আমার শাশুড়ি মা ইহলোক ত্যাগ করেন। মায়ের শোকে খুব অস্থির হয়ে আমার স্ত্রী অনবরত কান্নাকাটি করছিল। তাকে শান্ত করে শাশুড়ি মার শেষ ক্রিয়া সম্পন্ন করে রাত 9টা নাগাদ বাড়িতে ফিরে আসি। যে বাড়িতে তারা থাকতেন সেই বাড়ি সদর ও অন্দর এই 2 ভাগে বিভক্ত। বাইরের অংশে আমার শাশুড়ি মা থাকতেন আর ভেতরের অংশে অল্প কয়েকজন স্ত্রীলোক থাকত। যাই হোক, বাড়ির ভেতরে যাওয়ার সময় দেখলাম এক অপরিচিত যুবক আমাদের বাড়ি থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেল। তাকে দেখে আমি ভাবলাম বোধহয় ইনি আমার শাশুড়ি মার কোনো পরিচিত বা আত্মীয় হবে। তাই সে ব্যাপারে সেদিন কিছু জানবার কোনো প্রয়োজন হলো না। বাড়ির ভিতরে গিয়ে দেখলাম আমার স্ত্রী মায়ের শোকে তখনও পর্যন্ত কেঁদেই চলেছে। তাকে অনেক কিছু বুঝিয়ে শান্ত করলাম। ক্রমে রাত পেরিয়ে ভোর হয়ে গেল। সময়ের সঙ্গে সঙ্গে যে শোক দুঃখ ভুলতে হয়, তার পরের দিন থেকেই সেটা আমি বুঝতে পারলাম। আমার স্ত্রী প্রথম দিন যেরকম শোকে কাতর হয়েছিল, দেখলাম দ্বিতীয় দিন তার সেই শোক অনেকটা কমে গেছে। ভাবলাম আরও 2 দিন পেরিয়ে গেলে যখন চতুর্থীর ক্রিয়াকর্ম শেষ হয়ে যাবে, তখনই আমার স্ত্রীকে নিয়ে আমি কানপুর চলে যাব। সেদিন সন্ধ্যার সময় কোনো একটা কাজের জন্য আমাকে বাইরে যেতে হয়। যখন আমি বাইরে থেকে আসি তখন প্রায় রাত 10টা পেরিয়ে গেছে। আমি যেমনই সদর দিয়ে বাড়ির ভেতরে এলাম, অমনি সেই যুবক আবার আমার সামনে এসে পড়ল। কিন্তু আজ মনে হলো সে যেন আমার স্ত্রীর ঘর থেকে আসছে। আমাকে হঠাৎ সামনে দেখে কোনো কথা না বলে সে আবার দ্রুত বেগে বেরিয়ে গেল। আজ তাকে এরকমভাবে পালাতে দেখে আমার খুব একটা ভালো লাগলো না। নানা রকম সন্দেহ তখন আমার মনের কোণে ভিড় করতে লাগলো।
ঘরের ভিতর গিয়ে দেখি আমার স্ত্রী তখনও জেগে আছে। তখন তাকে সেই অপরিচিত যুবকের কথা জিজ্ঞেস করলাম, কিন্তু সে তার ব্যাপারে আমাকে কোনো কথাই বলতে পারল না। আমি বুঝলাম সে বলল না, শুধুমাত্র বলল, আমি এসব কিছুই জানি না। সত্যি বলতে কি, আজ আমার স্ত্রীর চরিত্রের উপর আমার একটা সন্দেহ হলো। ভাবলাম কাশি থেকে আমার স্ত্রী আমার উপর বিশ্বাসঘাতকতা করছে। তার চরিত্রের উপর সন্দেহ হলো ঠিকই, কিন্তু তাকে সেদিন আর আমি কোনো কথাই বললাম না। পরদিন সন্ধ্যায় আমাকে আবার বাইরে যেতে হলো। সেদিন যখন আমি বাড়ি ফিরে এলাম তখন রাত্রি প্রায় 11টা। যথারীতি সদর দরজা দিয়ে ভেতরে গিয়ে আমি আমার স্ত্রীর ঘরে চলে গেলাম। দেখলাম ঘরের দরজাটা খোলা। সেই ঘরের ভেতরে একদিকে একটা মাটির প্রদীপ টিম টিম করে চলছে। আমার স্ত্রী বিছানায় ঘুমিয়ে পড়েছে মনে হলো। আমি যখন ঘরের ভেতরে গিয়ে সেই বিছানার একপাশে বসলাম তখন দেখলাম সেই অপরিচিত যুবক সেই ঘরের ভেতর থেকে বেরিয়ে আমার সামনে দিয়ে দ্রুত বেগে চলে গেল। আমিও পিছন পিছন ছুটলাম, কিন্তু সে খুব তাড়াতাড়ি একেবারে বাড়ি থেকে বেরিয়ে অন্য কোনো একটা গোলের ভেতরে চলে গেল। আর আমি কিছুতেই কিছু বুঝতে পারলাম না। আমি আমার স্ত্রীর ঘরে গিয়ে তাকে ঘুম থেকে তুললাম। যে অপরিচিত যুবক এক্ষুনি তার ঘর থেকে বেরিয়ে গেল সে কে এটা জিজ্ঞেস করায় আমার স্ত্রী খুব আশ্চর্য হয়ে বলল, আমি এসবের কিছুই জানি না। এই কথা আমার ভালো লাগলো না। একজন ব্যক্তি তার ঘর থেকে বেরিয়ে গেল, সে তাকে জানে না। এই কথা শুনলে কেউ তার কথা বিশ্বাস করবে? আপনি বলুন। আর এই কথাটা আমি অন্য কারোর কাছ থেকে শুনিনি। একদিন নয়, দুদিন নয়, 3 দিন, পরপর 3 দিন আমি নিজের চোখে দেখেছি। জানি না এক কথায় কি করে আমার মনকে আমি সন্তুষ্ট করতে পারি। বলতে গেলে কি আজ আমার স্ত্রীর চরিত্রের ওপর না আমার দারুণ সন্দেহ হলো। কেবল সন্দেহই কেন, আমি তাকে স্পষ্ট বললাম, সালে কলঙ্ক গেলে আমি এতদিন জানতাম না যে তুই মানবরূপী পিশাচী। এই বলতে বলতে যখন আমার ভীষণ রাগ হতে শুরু করলো আমি তখন হিতাহিত জ্ঞান হারিয়ে নিতান্ত কাপুরুষের মতো ভীষণ জোরে তার বুকে একটা লাথি মারলাম। মায়ের শোকে কাতর সেই দুর্বল অবলা আমার আঘাত সহ্য করতে না পেরে সেখানেই পড়ে গেল। কিন্তু আমি তার উপর আরো 1, 2, 3টে করে লাথি মেরে নিতান্ত রেগে গিয়ে সেখানেই বসে পড়লাম। আমার পা দুটো খুব কাতরভাবে ধরিয়ে বলল, দেখো, আমি তোমার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করিনি। তোমাকে ছাড়া অন্য কাউকে কখনো আমি আমার মনে স্থান দিইনি। তুমি আমার কথা বিশ্বাস করো বা না করো, আমি তোমার পা ধরে শপথ করে বলছি, আমি সত্যি এটার কিচ্ছু জানি না। আমায় মিথ্যে কলঙ্কিত করো না। আমি কোনো দোষ করিনি। এই বলে আমার স্ত্রী আমার পা দুটো ধরে কাঁদতে লাগলো। জানেন, আমি সত্যি কোনো দোষ করিনি। আর স্ত্রীর ওই কান্নায় না আমার রক্তটা আরো প্রচন্ড রূপ ধারণ করলো। আমি সবলে তার হাত দুটো ধরে দূরে সরিয়ে দিলাম। আর তারপর আরো দুটো একটা লাথি মেরে বললাম, সালি পাপি, আমি তোর কোনো কথা আর বিশ্বাস করি না। তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। তোর এই পাপের মুখ না আমি আর জীবনে দেখতে চাই না। দূর হয়ে যা। এই বলে আমি না তাকে জোর করে বের করে দিয়ে ঘর থেকে ভিতর থেকে দরজাটা একেবারে সপাটে বন্ধ করে দিলাম। অসহায়ভাবে বাইরে গিয়ে করুণ স্বরে সে আমাকে বলল, তুমি যখন আমার চরিত্রের ওপর সন্দেহ করে আমার মুখ দর্শন করবে না বলে প্রতিজ্ঞা করলে, তখন আমি বা আমার মুখ আর কোন লজ্জায় দেখব? কিন্তু মনে রাখবে, আমি বিশ্বাসঘাতক নই। যদি তোমার কাছেই আমার মন থাকে তাহলে ভগবান তোমাকে জানাবে যে আমার মন বিষে ভরা নাকি তোমার পবিত্র ভালোবাসায় ভরা। রাগে আমি এতটাই অন্ধ ছিলাম যে তার কোনো কথাই আমার মনকে শান্ত করতে পারল না। আমি সেই ঘরে
জেগে জেগে কাটালাম সেই রাত, কিন্তু একবারের জন্য দেখলাম না সেই রাতে আমার স্ত্রী কোথায় গেল। পরদিন সকালে ঘর থেকে বেরোলাম, কিন্তু তার কোনো খোঁজ নিলাম না। তখনও পর্যন্ত সে ভীষণ রাগ আমার মন থেকে যায়নি। পুরো দিন কেটে গেল, খাওয়া দাওয়াও কিছু হলো না। ক্ষুধা বা তৃষ্ণা কোনোটার কিছু বুঝতেও পারলাম না। রাত 9টা নাগাদ আমি আবার সেই ঘরে একা বসে আছি। ঘর অন্ধকার, কিন্তু দরজা খোলা। জানি না কি কারণেই হঠাৎ আমার সদর দরজার দিকে আমার চোখ গেল। দেখলাম সেই অপরিচিত যুবক ধীরে ধীরে বাড়ির ভেতরে আসছে। ভাবলাম, যদি আজ সে এ ঘরেই আসে, তাহলে নিঃসন্দেহে আজ আমি ওকে খুন করব। কিন্তু যুবক ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকে আমার ঘরের সামনে দিয়ে অন্যদিকে চলে গেল। আমার ঘরে প্রবেশ করলো না দেখে আমি আস্তে আস্তে উঠলাম আর নিঃশব্দে তাকে অনুসরণ করলাম। দেখলাম সে আমার ঘর পেরিয়ে সেই বাড়িরই একটা অন্য ঘরে গিয়ে ঢুকলো। আমিও দূর থেকে তার পিছন পিছন গিয়ে নিজের চোখের সমস্ত কিছু দেখতে লাগলাম। দেখলাম একটা ঘরের সামনে গিয়ে সে ধীরে ধীরে দরজায় ধাক্কা দিচ্ছে। দেখতে দেখতে সেই ঘরের দরজাটিও না ভিতর থেকে খুলে গেল। ঘরের ভিতরকার জ্বলন্ত প্রদীপের আলোয় দেখলাম 14 বছর বয়সী এক বিধবা স্ত্রী ভিতর থেকে তার দরজাটি খুলেছে। দরজা খোলা মাত্রই সেই যুবক ঘরের ভিতরে ঢুকে দরজাটি আবার বন্ধ করে দিল। মশাই, এতক্ষণে আমার চেতনা হলো জানেন। ঈশ্বর আজ আমার চোখ দিয়ে দেখিয়ে দিলেন যে কি ধরনের ভুলের বশবর্তী হয়ে আমি আমার স্ত্রীর ওপরে কি এই অবস্থা দেখে না আমি আর সে জায়গাটায় স্থির হয়ে থাকতে পারলাম না। আমার হাত পা সব কাঁপতে লাগলো। মাথা ঘুরে আমি বসে পড়লাম ওখানে। কতক্ষণ সেখানে বসেছিলাম তা জানি না, কিন্তু সেই দরজা যখন আবার খুলল, তখন আমারও চমকটা ভাঙল। আমি তাড়াতাড়ি সেই ঘরের ভেতরে গেলাম। দেখলাম সেই ব্যক্তি তখন ওই ঘরের মধ্যেই রয়েছে। আমাকে দেখা মাত্র সে পালাতে চেষ্টা করলো, কিন্তু দরজার কাছে দাঁড়িয়েছিলাম বলে তার মনের ইচ্ছাটা আর পূর্ণ হলো না। আমাকে হঠাৎ সে ঘরে থেকে সেই বিধবা যে কি করবে তা ঠিক করতে না পেরে তাড়াতাড়ি আমার পা ধরে সে বলল, আপনি আমার বাবার মতো, দয়া করে এই ভীষণ কলঙ্কের হাত থেকে আজ আপনি আমাকে রক্ষা করুন। না হলে আমার এই পোড়া মুখ আর কাউকে দেখাতে পারবো না, কাউকে না। যদি আপনি চেঁচামেচি করেন বা আমার এই কলঙ্কের কথা কাউকে জানিয়ে দেন, তাহলে লোকলজ্জার ভয় আমাকে আত্মহত্যা করতে হবে। বিধবার এই কথা শুনে আমি ভাবলাম, আমার চেঁচামেচি করার আর কি প্রয়োজন? শুধু শুধু স্ত্রী হত্যার দায় নেব কেন? এই ভেবে আমি তাকে বললাম, শোনো, ওই যুবককে জিজ্ঞেস করো, সে যদি আমার একটা প্রশ্নের ঠিকঠাক উত্তর দেয় তাহলে আমি কোনো রকম কোনো চেঁচামেচি করব না, আর না হলে আমি বাড়ির সবাইকে ডেকে তোমাদের দুজনকে অবশ্যই অপমানিত করব। যখন আপনাকে আমাদের বাবার মতো বললাম, আর যখন আপনার দয়ার উপরই সব নির্ভর করছে, তখন ভালোই হোক বা মন্দই হোক, আমরা দুজনেই দিব্যি করছি আপনার প্রশ্নের অবশ্যই ঠিক উত্তর দেব। আমি জিজ্ঞেস করলাম,
তুমি কাল আমার ঘরের ভেতরে গিয়েছিলে কেন? এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ আপনাকে দেখতে পাই, কিন্তু পালাবার আর কোনো জায়গা না পেয়ে আপনার বাড়ির ভেতরেই ঢুকে পড়ি। সেই সময় আমি জানতাম না যে আপনি এইখানেই থাকেন। শেষে যখন দেখলাম আপনিও এই বাড়িতেই ঢুকলেন, তখন আর কি করি, কাজেই আমি আপনার সামনে দিয়েই আপনার বাড়ি থেকে বেরিয়ে তাড়াতাড়ি পালিয়ে যাই। এছাড়া আমার আর কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। এই কথা শুনে আমি ওখান থেকে চলে গেলাম মশাই। ওদের কলঙ্কের কথা আমি কারো কাছে প্রকাশ না করে সেই সময় আমি আমার নিজের স্ত্রীকে খুঁজতে শুরু করলাম, কিন্তু তার কোনো খোঁজ পেলাম না। সে সময় বুঝলাম আমি না বুঝে সেই পতিব্রতা স্ত্রীর কথা না শুনে কি ভয়ানক কাজটাই না আমি করেছি। সেই রাতেও পরদিন সকালে তার যে কত খোঁজ নিলাম তা বলতে পারবো না মশাই। প্রথমে কোনো জায়গায় কোনো রকম খোঁজ পেলাম না। শেষে তার মায়ের বিশেষ পরিচিত এক স্ত্রীলোকের কাছে গেলাম। সেখানে গিয়ে খবর পেলাম আমার স্ত্রী নাকি একদিন তার বাড়িতেই ছিল। তার কাছ থেকে কয়েকটি টাকা ধার করে কলকাতায় তার স্বামীর কাছে যাবে বলে চলে গিয়েছে। আমি জানতাম কালীঘাটে তার এক মাসি থাকে। এই খবর পাওয়া মাত্র আমি সেদিনই কলকাতার জন্য বেরিয়ে পড়লাম। সময় মতো হাবড়া স্টেশনে এসে পৌঁছানোর পর আমি গাড়ি থেকে বেরিয়ে দেখলাম আমার স্ত্রীর মতোই একজন মহিলা একটা গাড়ি ভাড়া করে তাতে উঠল। এই অবস্থা দেখে আমি তাড়াতাড়ি গাড়ির কাছে গিয়ে দেখলাম আমি যার খোঁজ করছি সেই। তাকে সে সময় আর কিছু না বলে আমি সেই গাড়িতেই উঠে পড়লাম। আমার নির্দেশ মতো আমি কোচম্যানকে গাড়ি চালাতেও বললাম। সেই গাড়ির ভেতরে আমি তাকে কত বোঝালাম আমি যে মহাভ্রমের শিকার হয়ে সেই পৈশাচিক ব্যবহার করেছিলাম তা তাকে বারবার বলে ক্ষমা চাইলাম। বারবার আমি তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু সে অভিমান থেকেই বলল, দেখো, তুমি যখন আমাকে বিশ্বাসঘাতক বলে ছেড়ে দিয়েছ, তখন আর আমার দিকে ফিরে তাকিও না। আমি তোমার যোগ্য নই। আমি আমার এই মুখ তোমাকে দেখাতে চাই না। এই কথা শুনে আমি অনেক অনুনয় বিনয় করে যখনই তার কাপড়ে ঢাকা হাত ধরতে গেলাম, অমনি সে আমাকে বলল, না না, তুমি এই পাপীকে, এই বিশ্বাসঘাতককে আর ছোঁবে না। তবে তোমার সঙ্গে দেখা হয়েছে, ভালোই হয়েছে। স্বামীর সামনেই যাতে আমার মৃত্যু হয়, তার জন্য যে আমি ভগবানের কাছে কত প্রার্থনা করেছি। আজ দেখছি ঈশ্বর আমার সেই প্রার্থনা শুনেছেন। এই বলে আমার স্ত্রী তার কাপড়ে ঢাকা হাতটা বের করলো। সে সময় দেখলাম ওর হাতে একটা বড় ছুরি। ওর হাত থেকে সেই ছুরিটা আমি কেড়ে নেওয়ার অনেক চেষ্টা করলাম মশাই, কিন্তু জানেন আমার চেষ্টাটা ব্যর্থ হলো। মুহূর্তের মধ্যে সে নিজের ছুরিটা নিজের বুকের মধ্যে গেঁথে দিল। আর আমি তার বুক থেকে সবলে সেই ছুরিটা বের করে নিলাম মশাই। কিন্তু দেখতে দেখতে তার প্রাণ তার শরীর থেকে বের হয়ে গেল মশাই। আমার স্ত্রী, আমার জন্য সে নিজের জীবন বিসর্জন করলো মশাই। তাই আমার জীবনও শেষ হয়ে যাওয়াই বাঞ্ছনীয়। আমার জীবনও শেষ হয়ে যাওয়াই বাঞ্ছনীয় মশাই। আমার জীবনও শেষ হয়ে যাওয়া। এই বলতে বলতে উপেন্দ্রনাথ জ্ঞান হারালো। আমি আর জেলা সাহেব তার জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু সফল হতে না পেরে জেলা সাহেব আর কয়েকজন কয়েদির সাহায্যে তাকে জেলের হাসপাতালের ভেতর নিয়ে গেল। আমি সেখানেই বসে রইলাম। প্রায় আধ ঘন্টা পরে শুনলাম উপেন্দ্রনাথের জ্ঞান ফিরেছে। সেই সময় আমিও জেলের ভেতর থেকে বের হয়ে
তার বাবার কাছে গিয়ে পৌঁছলাম। প্রথম থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত তাকে সব কথা বললাম। এই সব ব্যাপার শুনে রামসুন্দরবাবু প্রথমে বেশ চিন্তিত হয়ে পড়েন। শেষে তার তত্ত্বাবধানে ভালো উকিলের সাহায্যে এবং ডাক্তারের সাক্ষীতে উপেন্দ্রনাথ সেই অভিযোগ থেকে বিচারে নির্দোষ প্রমাণিত হল এবং জেল থেকে ছাড়া পেল। আজ কাহনে শুনলেন রায়বাহাদুর প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কাহিনী একই খুন অবলম্বনে একটি অদ্ভুত হত্যাকাণ্ড। গল্পটির চলিত রূপান্তর করেছে পৌলমী। উপেন্দ্রনাথের চরিত্রে সুভাষ, ম্যাজিস্ট্রেট এবং রামসুন্দরবাবু সুদীপ্ত, সিনিয়র অফিসার এবং রামযদুবাবু কৃষ্ণময়, ললিতমোহন অরিজিৎ, কান্তিচন্দ্র সোমক, উপেন্দ্রনাথের স্ত্রী অপরূপা, কোচওয়ান এবং অচেনা যুবক উদ্ভাস, বিধবা মহিলা অস্মিতা, দারোগা প্রিয়নাথ থিম ও আবহ শুভম ব্যানার্জি এবং প্রিয়নাথের চরিত্রে সম্পাদনা ও সমগ্র পরিচালনায় আমি RJ অর্ণব। গল্প ভালো লাগলে গল্পে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে পারেন। আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন।